আজকের গল্প ডাইনা ইমরোজ লাকি রচিত দ্য সাইলেন্ট ম্যানর। আজ বৃহস্পতিবার। রশিদ তালুকদারের আজ রাগ দেখানোর দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ চেঁচিয়েছেন বাড়ির সকলের সাথে। এই রাগের কারণ কেউই জানে না। মাঝে মধ্যে তার মেজাজ হঠাৎই বিগড়ে যায়। তখন কারো সাথে রাগ না দেখালে যেন ভেতরের ভাবটা সরে না। মানুষ যখন রেগে যায় তখন কি করে? চেঁচামেচি করে, কেউ ভাঙচুর করে, কেউ অন্যকে আঘাত করে বসে। না, এটা চরম অন্যায়। কারণে রাগ দেখানোই যায়, সবাই এটা মেনে নিলেও অকারণে রাগ দেখালে সেটা কেউ মেনে নেয় না। অকারণে রাগ দেখালে লোকে তাকে গর্ধব বলে। আজ সূর্যের দেখা মেলেনি। শীতের সময় প্রতিদিন সূর্য উঠবে এর কোনো মানে নেই। সূর্যের তাপ ছাড়া প্রকৃতি আজ শীতল হয়ে আছে। চারিদিকে ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। কুদ্দুস হাতে খেজুরের রস কলসিতে করে নিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল। রশিদ বসার ঘর থেকে দেখলেন, ডাকলেন কুদ্দুসকে। কালু, ওই কালু, এদিকে আয়। কুদ্দুস বিরক্তি হয়ে দাঁড়ায়। রশিদের কথার পাল্লায় সে পড়তে চাইছিল না, কিন্তু এখন উপায় নেই। কলসি হাতে নিয়েই বসার ঘরে গেল। ভেতরে ওর প্রচুর রাগ। আজমাতের কাছ থেকে কিরগিজ ভাষায় সহজ গালি শিখেছে। আজ তা রশিদের উপরে প্রয়োগ করবে বলে নিশ্চিত করল। হাতে কি? রশিদের কণ্ঠস্বর মোটা লাগলো। জি, খেজুরের রস। ছোট্ট দাদারা খেতে চেয়েছে, তাই এনেছি। সবাই ঘুম থেকে উঠেছে? ফারদিনা আপা এখনো উঠে নাই। আমি তাকে জেগে তুলব? আমি বলছি জাগাতে। না, আজ সবাই একসাথে খাবার খাবো। আমার ছেলেদের ডেকে নিয়ে আয়। আর হ্যাঁ, আমার মেয়েকে ডাকতে ভুলিস না যেন। আগে একটা কথা বলতে চাইছিলাম, বলবো? বল। কুদ্দুস আশেপাশে দেখল, কোথাও আজমাত আছে কিনা দেখছে। সে তার ভাষা নিশ্চিত বুঝে ফেলবে। ফারদিনাও নেই, সেও হয়তো বুঝে ফেলতো। কি হলো, চুপ করে আছিস যে? কিরগিজ ভাষা একটা কথা বলবো। বলি। তুইও এই ভাষা শিখেছিস? রশিদ অস্পষ্টভাবে বলল, এই বিলাতি দেখছি আমার পুরো বংশ বিলাতি করে ফেলবে। সাংঘাতিক, শিগগিরই কিছু করতে হবে। তুই চুপ করে আছিস কেন, বল। সেনাক মাক আঙ্কো আকেল সিসিন। রশিদ কিঞ্চিত অবাক হলো। হাতের ছড়িটা ঘোরালো মেঝের উপর, গলা পরিষ্কার করে বলল, এটার অর্থ কি? এটার অর্থ আপনি সৎ, জ্ঞানী, চালাক একজন মানুষ। নিজেকে খুব বেশি চালাক মনে করিস না। যা এখন রস রেখে চা নিয়ে আয়। কুদ্দুস চলে যায়। গতকাল আজমাত আদিবের সাথে আলিমনগর গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছে। আদিবের থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছুই জেনেছে। সেগুলো খাতায় লিখেও রেখেছে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। রশিদ রাতে হিসেব নিকেশ করেন। তার মতে হিসেব নিকেশ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাত। হিসেব নিকেশ শেষ করে শুতে যাওয়ার সময় আজমাতের ঘরের দিকে চোখ পড়েছিল। সে সজাগই আছে। রশিদ তার ঘরে গেলেন। আদবের সাথে আজমাত বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, আপনি আমার ঘরে? রশিদ কঠিন গলায় বলল, আমার অতিথি কেমন আছে এটা জানতে এসেছি। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, বরং আমার বেশ ভালোই লাগছে। ভিন্ন দেশের ভিন্ন ধরনের মানুষ। এখানকার সবাই খুব ভালো। সবাই ভালো না, এটা ভুল বললে। কার মনের ভেতরে কি আছে সেটা আমরা জানি না। আজমাত রশিদের কথার সাথে আর কথা বাড়ায়নি। বিচিত্র গলায় কথা বলছিল। ভেতরে কোনো কারণে রাগ ছিল, দমন করার চেষ্টা করছিল। আজমাত কিছু লিখছিল। রশিদ বলল, তুমি বোকা, গর্ধব, বুদ্ধিহীন। আজমাত ভুরু উঁচিয়ে তাকালো। রশিদ বলল, তোমাকে বলিনি। এই কথাটুকু আমাকে তোমার ভাষায় অনুবাদ করে দাও। আজমাত হেসে বলল, সেনাক মাক আঙ্কো আকেল সিসিন। রশিদ কুদ্দুসের কথার অর্থ জানে। কিরগিজ ভাষায় তাকে বোকা লোক বলেছে। ওর কথা বুঝে ফেলেছে জানলে কুদ্দুসই জিতে যাবে। সবসময় কোনো না কোনো কারণে কুদ্দুসকে গালমন্দ করতেই থাকেন। বেচারা আজ বিদেশি ভাষায় গালি দিয়ে শান্ত হয়েছে। রশিদ রাগ করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হলো। রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগলো। কুদ্দুস চা নিয়ে এলো। চায়ে চুমুক দিল রশিদ।
সব কিছুই ঠিকঠাক আছে। তিনি মিথ্যে বলেন না কখনো। নয়তো চায়ে চিনি কম দুধ বেশি বলে কুদ্দুসকে গালমন্দও করা যেত। ও বেঁচে গেছে। রশিদ দৃঢ় কণ্ঠে বলল, সবাইকে ডেকে নিয়ে আয়, একসাথে বসে খাবার খাওয়া যাবে। আজ আপনার মনটা বেশ ভালো মনে হচ্ছে। তুই কি চাস আমি অশান্তিতে থাকি? তা কখন বললাম? আপনি আমার সব কথায় দোষ ধরেন। এত দোষ ধরা ভালো না। কোনটা ভালো কোনটা খারাপ এখন তুই আমাকে শেখাবি? রশিদের মেজাজ বিগড়ে গেল। সকাল থেকেই রেগে আছেন। মাত্রই রাগটা কমেছিল, এখন আবার বেড়ে গেছে। কুদ্দুস কিছু না বলে ফারদিনা সহ সবাইকে ডেকে নিয়ে আসছে। যবুন্নেচ্ছার মুখে হাসি নেই, হতাশ দেখাচ্ছে। কপালে একটা টিপ পড়তো, আজ টিপও নেই, নিষ্প্রাণ দেখাচ্ছে। খাবার টেবিলে বসেছে সবাই। ওয়ালনাট কাঠের তৈরি টেবিল, নতুন বানিয়েছে, দেখতে বেশ সুন্দর। টেবিলের উপর কয়েক পদ খাবার সাজানো। খাবার রান্না করেছে ঝিলমিল। ওকে সাহায্য করেছে দুজন দাসী। ঝিলমিলের রান্নার হাত ভালো, যে কোনো মাংস রান্নার স্বাদ হয়। তালুকদার বাড়ির ঐতিহ্য হচ্ছে ভাত। সকালে সবাই হালকা খাবার খান, কিন্তু তারা ভাত খান, সাথে হরেক রকম তরকারি। টেবিলের এ প্রান্তে রশিদ, ও প্রান্তে যবুন্নেছা। দুপাশে আদিব ও তার 3 ভাই। আদিবের সামনে বসা ফারদিনা। রশিদ সর্ষে ইলিশ থেকে 1 পিস মাছ নিল, তার পছন্দের খাবার। অন্য কারো দিকে তাকালো না, খেতে শুরু করলো। সালাদ হিসেবে রাখা হয়েছে টাটকা টমেটো আর শশা। রশিদ শশায় কচরমচর করে কামড় দিল। রাগ সব শশার উপর দেখাচ্ছে। ফারদিনা বলল, আব্বা, বৃহস্পতিবার হলেই আপনি রেগে থাকেন। রাগের কারণ আমি জানি না। আমার উপর রাগ দেখাতে পারেন, শশার উপর দেখাচ্ছেন কেন? চুপ বেয়াদব মেয়ে, বিরক্ত করছিস কেন? চুপচাপ খাবার খেয়ে নে। খেতেই আছি, আপনার মতো রাগ দেখাচ্ছি না। আমার মাথা আছে, আর আমার মাথায় চিন্তা আছে। যার চিন্তা আছে তার রাগ আছে। আমি রাগ দেখাচ্ছি, তোর মাথা খাটিয়ে তো দেখাচ্ছি না। ফারদিনা কথা না বাড়িয়ে শুটকির হাড়ির দিকে হাত বাড়ালো। শুটকির তরকারি দিয়ে ভাত মাখতে শুরু করলো। আদি, ব্রায়ান, আরিফ, সাইম সবাই একে অন্যের সাথে চাওয়াচাওয়ি করলো। যবুন্নেছা ভ্রু আধভাজ করে বলল, তুই শুটকি কবে থেকে খাওয়া শুরু করলি? তোর জন্য শুকনো মাছ খাওয়া ঠিক নয়। রশিদ বিচিত্র গলায় বলল, তুই শুটকি কেন খাচ্ছিস? রেখে দে, মাছ নে। আব্বা, শুটকি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী, শক্তি বাড়ে। শক্তি বাড়ে? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? খুব বড় জ্ঞানী হয়ে গিয়েছিস। বেয়াদব মেয়ে, চুপচাপ খাবার খা। আমি তো চুপচাপ খাচ্ছি, তুমি চুপচাপ খাচ্ছ না, বেহুদা ঝগড়া করছো। আদি ফারদিনাকে ইশারায় চুপ করতে বলল। ফারদিনা হাসলো। রশিদ যবুন্নেছাকে লক্ষ্য করে বলল, দেখেছিস, আজকাল আমার মেয়েও আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছে। ওদের আমি এই শিক্ষা দিয়েছিলাম? যবুন্নেছা হতাশ ভঙ্গিতে বলল, মা না থাকলে মেয়েরা বেয়াদব হয়, কোথায় কিভাবে কথা বলতে হবে জানে না। ফারদিনা বলল, পুপু, তোমাকে তো দাদুই বড় করেছে, তোমার সংসার ভাঙলো কেন? তোমার শাশুড়ি স্বামী তোমার দোষ দিয়েছে। যবুন্নেছা রাগে গজগজ করতে করতে বলল, দেখেছিস ভাই, আজকাল ওর ময়ূরের পালক গজিয়েছে, বড্ড সাহস বেড়েছে। যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে বিদায় কর। রায়ান বলল, তোমরা আজকের দিন হলেই ঝগড়া করো কেন? মনে হয় শয়তান আজই ছাড়া পেয়েছে, ছাড়া পাওয়া মাত্রই তোমাদের উপর ভর করেছে। তোর বোনকে সামলা, মুখে মুখে তর্ক করছে, বলল রশিদ। ফারদিনা বলল, তর্ক তো মুখে মুখেই করতে হয়, হাত দিয়ে কেউ তর্ক করে? বলে চাপা স্বরে হাসলো। আদি ভাই বলে মাথায় হাত ঠেকালো। রশিদ বলল, আজকাল ও নিশ্চয়ই বেয়াদব কারোর সাথে মেলামেশা করছে তোদের আড়ালে। ওই বেয়াদবটাই ওকে এসব শেখাচ্ছে। খোঁজ নে বেয়াদবটা কে। ফারদিনা ভাত চিবোতে চিবোতে সুফিয়ানের কথা ভাবলো। সে বেয়াদব না, আদব কায়দা ভালো করেই জানে। তার সাথে মেশার পর সাহসটা বেড়ে গেছে মনে হচ্ছে। আগের মতো কাউকে ভয় পাচ্ছে না, কথা পেটে চেপে রাখছে না, যাকে যা ইচ্ছে বলে দিচ্ছে। আদিব রশিদের ট্রেস টেনে বলল, ঠিক বলেছেন আব্বা, ওই ঝিলমিল একদম সুবিধার নয়, বেশ চালাক আর চঞ্চল। আমি ওর সাথে কথা বলবো। বলে আদিব ফারদিনাকে চোখ মারে। ফারদিনাকে বাঁচিয়ে দিয়েছে যাতে কেউ তার উপর নজর না রাখে। কুদ্দুস আজমতের ঘরে খাবার দিয়ে এসেছে। রশিদ বলল, আজমতকে বলবি এরপর থেকে আমাদের সাথে খেতে,
ও এখন আমাদের একজন। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব শিক্ষিত এবং জ্ঞানী। ফারদিনা বলল, কিরগিজ বসবাস করলে শিক্ষিত আর জ্ঞানী হয় না, কৃষকরাও শিক্ষিত এবং জ্ঞানী হয়। এই প্রথম শুনলাম কৃষকরা শিক্ষিত হয়। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে দেখলেই আমার গা জ্বলে উঠছে। ফারদিনা দ্বিধা না করে উঠে গেল। যমুন্নেছা মনে মনে বলল, এই মেয়ের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফারদিনার পেছন পেছন আসলো কুদ্দুস, হাতে একটা চিঠি। আজমাত পাঠিয়েছে। ফারদিনাকে চিঠিটা দিতে দিতে বলল, আপনার জন্য আজমাত সাহেব পাঠিয়েছে। কিছুক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে, আস্তে ধীরে খুলল। প্রতিটি চিঠির শুরুতে প্রিয় লেখা থাকে। প্রিয় লেখা নেই, দরকারি কথাটুকুই লেখা। দরকারি কথাটুকু হলো, সন্ধ্যায় তোমার জন্য শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আমি আজ প্রথম শিমুল গাছ দেখেছি, তুলো দেখেছি। এখানে আসার পর তোমার সাথে ঘুরতে ভালো লাগছে, অন্য কারো সাথে নয়। ইতি, আজমাত। অদ্ভুত, চিঠির শুরুতে প্রিয় নেই, শেষে ইতি আছে। কিরগিজস্তান লোকগুলো কি অদ্ভুত হয়। কুদ্দুস বলল, একটা কথা বলি। তোর আবার কি কথা? আজ কথা শুনতে শুনতেই শেষ, বল। আমি যে প্রস্তাব দিয়েছি তাতে আপনি রাজি কিনা কিছুই জানালেন না। আমি অপেক্ষায় আছি। যদি মুখে বলতে লজ্জা হয় তাহলে ইশারায় বোঝালেই হবে। আমার দিকে তাকিয়ে দূর থেকে হাসি দিলেই বুঝবো আপনি রাজি। ফারদিনা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, জানাবো। কুদ্দুস চলে যায়। একই সময় হাজির হলো আদিব। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চেয়ারে আরাম করে বসলো। সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, তখন তোকে বাঁচিয়ে দিয়েছি কেন জানিস? কেন? বাক স্বাধীনতার জন্য। প্রতিটি মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, নিজের মতো ঘুরতে, সময় কাটাতে, সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে। তোর স্বাধীনতায় আমি বাধা দিতে চাই না, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সম্মান খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সবকিছু ভেবে চিন্তে করতে হয়, যাতে কলঙ্ক আমাদের ছুঁতে না পারে। সিগারেট টানতে শুরু করলো। ফারদিনা আদিবকে ক্ষীণ দৃষ্টিতে দেখছে। সৌন্দর্যের দিক থেকে আদিব ভাই নিখুঁত। ধন সম্পত্তি কি নেই তার? তারপরও তার প্রেম সফল হয়নি। আদিব ভাই একটু আধটু আন্দাজ করতে পেরেছে ফারদিনা আজকাল সুফিয়ানের সাথে মেলামেশা করছে। ফারদিনা তার ভাবনা প্রমাণ ব্যতীত নিশ্চিত করল। মুখ ফুটে কি জিজ্ঞাসা করবে, তুমি কি সবটা জেনে গেছো? না, সে কিছুই জানে না। জানলে সময় নিত না, বলে ফেলতো। আদিব ভাই তাকে কিছু বলার জন্য সময় নেয় না। ফারদিনা নিচু স্বরে বলল, ভাই, তুমি কি চাও আমি সুখী হই? প্রতিটা ভাই চায় তার বোন সুখী হোক। তুমি আমার জন্য কেমন ছেলে আশা করো? সে দেখতে কেমন হবে, তার অর্থ সম্পত্তি? আদিব দু হাঁটুতে ভর দিয়ে মেঝের দিকে ঝুঁকল, বলল, অর্থ সম্পত্তি দিয়ে মানুষ সুখী হতে পারে না, পূর্ণতা আনতে পারে না। অর্থ যতটুকু হোক, মনের অর্থের দিক থেকে বড় হতে হবে, চরিত্রবান হতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে। আদিব অর্থ সম্পত্তির কথা বলেনি, সঠিক সৎ জ্ঞানের কথা বলেছে। সুফিয়ান ঠিক তার চাওয়া ছেলের মতোই। ফারদিনা আড়ালে হাসল। সুফিয়ান তার জন্য উপযুক্ত। রশিদ এবং তার 3 ভাই এই সম্পর্ক এত সহজে মানবে না। আদিব ভাই ঠিক রাজি করিয়ে নিবে। ফারদিনা পুনরায় চেপে হাসল। সিগারেট শেষ পর্যায়ে, 2 টান দিলেই শেষ। আদিব শেষ 2টো টান দিল না, অ্যাস্ট্রেতে রেখে দিল। পুনরায় একটি ধরালো। ফারদিনা কৌতূহল নিয়ে বলল, তুমি পুরো সিগারেট শেষ না করেই ফেলে দিলে কেন? ওটা আর টানতে ভালো লাগছিল না, তাই নতুন ধরালাম। ভাই, মানুষও কি তেমন? কারো সাথে দীর্ঘক্ষণ মিশতে মিশতে তারপর আর ভালো লাগে না তাকে, নতুন কারো খোঁজ করে। আদিব সোজা হয়ে পায়ের উপর পা তুলে বসে বলল, সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এক মানুষে, এক পোশাকে, এক পরিবেশে দীর্ঘদিন থাকতে পারে না। ফারদিনার মনটা বেশিয়ে উঠল। সুফিয়ানের সাথে সে দীর্ঘদিন সময় কাটাতে চাইছে। কেউ যদি হঠাৎ পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন হব মানে? আমি ওই ধরনের ছেলেই না। আমার 100টা রূপ নেই যে আমি ক্ষণে ক্ষণে রূপ বদলাবো। কথাগুলো বলল সুফিয়ান তার 4 জন নতুন কৃষকদের সাথে। ঘরের সামনে উঠোনে তারা বৈঠকে বসেছে। কৃষিকাজ করে ওদের কেমন লাগছে জিজ্ঞাসা করছে। অসুবিধা হচ্ছে কিনা জানার চেষ্টা করছে।
বদ্রু ও হাবলু ফসল চাষের জন্য বেশ খানিকটা জমি উপযুক্ত করেছে। মাঝে মধ্যে সোলেমান বলে, রাতে আমি একা একা গ্রামে টহল দেই, অনেক চুরি করার সুযোগ পাই। তোরাও একদিন চল, আমরা আবার চুরি করি, কৃষিকাজ দিয়ে পেট ভরবে না। জবাবে বাকিরা বলেছিল, আগে দেখি কি হয় না হয়। সোলেমান বলেছিল, ওই সুফিয়ান আমাদের দিয়ে নিজের কাজ হাসিল করছে, ওর কাজ সম্পন্ন হয়ে গেলে আমাদের ঠেলে ফেলে দিবে। মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। আজ বৈঠকের শেষ পর্যায়ে এসে বদ্রু জিজ্ঞাসা করছে সুফিয়ানকে, আপনি যদি পরিবর্তন হয়ে যান, আমাদের ফেলে দেন? সুফিয়ান ভরসা সুযোগ জবাব দিয়েছে। সুফিয়ান কিছু টাকা বের করে ওদের চারজনকে দিল। ওরা টাকা নিয়ে বেশ খুশি হলো, একে অপরের সাথে চাওয়াচাবি করলো। সুফিয়ান বলল, সবাই খুশি তো? অনেক খুশি, সবাই একসাথে বলল। সুফিয়ান মৃদু হাসল। এখন চলো সবাই মিলে মজিদ মিয়ার বাড়ি যাই। গতকাল ওনার মেয়ে মারা গেছে, ওর শেষ যাত্রা ঠিকঠাকভাবে করতে পারল কিনা জেনে আসি। লাল মিয়া কিঞ্চিত বিস্ময়কর হয়ে বলল, কোন মজিদ? ওই যে কালা গায়ের রং, মধ্যমবয়স্ক বেটে, আপনার খেতেই তো কাজ করে, তার কথা বলতেছেন? হ্যাঁ। লাল মিয়া বলল, ওনার মেয়ে গতকাল মরছে মানে কি? ওনার একটাই তো মেয়ে ছিল, 10 বছর আগে মারা গেছে, আমি নিজের হাতে কবর খুঁড়েছিলাম। আজ শুক্রবার, জুমার নামাজ শেষ করে ঘরে ফিরেছে সুফিয়ান। খাওয়া দাওয়া শেষ করে দিঘির পাড়ে বসে রইল। আজ ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে। সূর্যের সোনালি আলো গাছের পাতা ফাঁক করে মাথার উপর পড়েছে। কালো চুলগুলো ঝলমল করছে। হাতে খাতা এবং নিব কলম, মনোযোগ দিয়ে লিখছে। লিখতে লিখতে মুখের কোণে মসৃণ হাসি চলে আসলো। বই পড়ার সময় মজাদার কিছু পেলে নিঃশব্দেই হাসে। খাতায় মজাদার কিছু লেখার সময় অজান্তেই মুখের কোণে হাসি চলে আসে। এটা যেন সবার বেলায়। সুফিয়ানের দাদা নিজাম হায়দার, তিনি লেখালেখি করতে ভালোবাসতেন। প্রতিদিন যা ঘটত লিখে রাখতেন। মনের ভেতর প্রশ্ন জমলে প্রকাশ না করতে পারলে লিখে রাখতেন। তিনি ব্রিটিশদের প্রচুর ঘৃণা করত। তাদের কে না ঘৃণা করত? সবাই ঘৃণা করে। নিজাম হায়দার একদিন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটি কবিতা লিখেছিল। ব্রিটিশ রুল, স্টেলিং আওয়ার ল্যান্ড, দ্য ফিল্ডস উই সো দে টেক অ্যাওয়ে, in indigo fields they force and suppress, yet our voice rise strong and kind. Your crown will crack, your wall will fall, in the kingdom of injustice no times remains. Freedom will bloom like light at last, the call of victory will echo in every field, whether today or tomorrow. যার বাংলা অর্থ, ব্রিটিশের শাসন জমি ছিনিয়ে কৃষকের রক্ত শ্রমের দাম। নীল চাষে বাধা দমন তারা চালায়, সংস্কৃতি তিলে তিলে মুছে যেতে চায়। তোমাদের রাজা ভাঙবে, তোমাদের প্রাচীর পড়বে, অন্যায়ের রাজ্যে আর থাকবে না কাল। মুক্তির ফুল ফুটবে, আলো ছড়াবে, গ্রামের মাঠে বিজয়ের ডাক শুনবে সবাই, আজ হোক বা কাল। ব্রিটিশ বাহিনী থেকে 2 জন লোক একদিন সিন্ধুতলি গ্রামে আসেন। নিজাম সেখানেই উপস্থিত ছিলেন। রাগে আক্রোশে তার লেখা কবিতাটি ছুড়ে দিয়েছিল ওদের উপর। তার উদ্দেশ্যই ছিল ওদের দেওয়া। কবিতা পড়ে ওরা দুজনের মধ্যে চাওয়াচাওয়ি করে নিজাম হায়দারকে বন্দী করে, তাকে অত্যাচার করে। এক পর্যায়ে তিনি মারা যান। সুফিয়ানের বাবা সিলমান হায়দার, তখন তার বয়স ছিল আনুমানিক 16 কি 17 বছর। এইভাবে দীর্ঘ সময় পার হয়ে যায়। জন্ম নিল সুফিয়ান। সুফিয়ান বড় হতে শুরু করলে তাকে তার দাদার আর দেশের গল্প শোনাতেন তিনি। হাসি খুশি ভরা জীবন ছিল তাদের। সুফিয়ানের বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে নিতান্তই একা হয়ে যায়। হিন্দুতলি গ্রাম ছেড়ে আলিমনগর চলে আসে, কৃষিকাজ শুরু করে, চিন্তা ও চেতনামুক্ত জীবন গড়ে তোলে। লিখে পাতাটা শেষ করলো, ফারদিনার কথা মনে পড়ল। তার চঞ্চলতা চোখের সামনে ভাসছে। ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করলে বিরক্ত সে মোটেও হয় না। গতকাল থেকে তার দেখা হয়নি। বিরক্ত করছে না, এটা ওটা প্রশ্ন করছে না। সুফিয়ান বিরক্ত হলো, প্রচন্ড বিরক্ত হলো। সিগারেট বের করলো, সিগারেট ধরিয়ে ফুঁকলো। ফারদিনা সূর্যের মতো আলোকময়। অন্ধকার ঘরে চেরাগের দরকার নেই।
যদি আলোর মাঝে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সুফিয়ানের মাথায় দাদাজানের কবিতা এসেছে। ব্রিটিশদের নিয়ে কবিতা না, প্রেমের কবিতা। হাতে খাতা আর নিব কলম তুলে নিল। সাদা পৃষ্ঠা বের করলো, কলমটি কালির দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করলো। তোমার চোখে নীল নদীর ঢেউ, যে থাকে চুপ করে কিছু না বলেই। চুলে তোমার রাতের ছায়া খেলে যায়, মনটা আমার হারিয়ে যায়, বুঝে না কেন তাই। পারদিনা, তুমি যেন পূর্ণিমা রাতের গান, তোমার হাসি ছুঁয়ে যায় প্রাণের জানালা খান। তোমার কণ্ঠে মিশে থাকে মধুর বাতাস, তোমায় দেখলে থেমে যায় সময়ের নিঃশ্বাস। তুমি যদি রোদ হও আমি হব ছায়া, তুমি যদি সাগর হও আমি তার মায়া। তুমি যদি স্বপ্ন হও আমি সেই ঘুম, তোমার নাম শুনলে কাঁপে আমার মনোরম। রাজক বা কাল তোমাকে ভালোবাসতে চাই চিরকাল। পারদিনা, তুমি আমার হৃদয়ের নাম, চাঁদও হিংসে করে তোমার আলোয়। তুমি আমার কবিতা, স্বপ্ন ভালোই। খাতা রেখে দিল, কলম কালির দোয়াত রেখে দেয়। সিগারেট নিভে গেছে, সিগারেটের নেশা ছাড়তে হবে। সলেমান উপস্থিত হয়, পরনে ফতুয়া, একদম ময়লায় ভরপুর, লুঙ্গি এক পাশ থেকে ওঠানো, চোখের নিচে কালো দাগ। সুফিয়ান চেয়ে জিজ্ঞাসা করলো, দিনে তোর কাজ নেই, এসেছিস কেন? আপনি তো বললেন রাতে গ্রামে টহল দিতে, সন্দেহজনক কিছু বললে যেন আপনাকে জানাই। কিছু জানতে পেরেছিস? সুফিয়ান এক পা তুলে ঘাটের উপর রাখলো, সিগারেট ধরিয়ে সেই পায়ের উপর ভর রাখলো। আমাদের গ্রামের আলিরহাট বাজারে গতকাল রাতে কিছু লোক উপস্থিত ছিল। ওদের আমার সুবিধার মনে হয় নাই। ওদের সাথে ভারী কিছু একটা ছিল। ওদের থেকে দূরে থাকায় আমি পরিষ্কার দেখি নাই। সুফিয়ান চুপচাপ রইল। সোলেমান সুফিয়ানকে কঠিন দৃষ্টিতে দেখে বলল, আপনি এভাবে বসবেন না। কেন? ব্রিটিশরা এমনি বসে। আপনি সত্যিই কৃষক তো? সুফিয়ান শব্দ করে হাসল, বসা থেকে উঠে দাঁড়ালো, হাসি থামালো। সোলেমানের কাঁধে হাত রেখে বলল, আমি মিথ্যা বলি না, আমি একজন কৃষক। কখনো জমিতে চাষ করি, আমি একজন রাখাল। কখনো দূর দূরান্তে গরু মোষ চড়াই, শখের বসে বাঁশি বাজাই। আপনি বাঁশি কখন বাজান? শিখলেন কিভাবে? কখনো তো শুনি নাই। সুফিয়ান দুই হাত পেছনে নিয়ে সাহেবের মতো দাঁড়ালো, বলল, গরু মহিষ যখন চড়াতাম একা একা নির্জন বনে বসে থাকতাম। বাঁশির সুর ধরলাম, সঙ্গী হলো বাঁশির সুর। সুফিয়ানের কণ্ঠে ব্যাকুলতা। সোলেমান প্রসঙ্গ পাল্টে বলল, গত পরশু রাতে আরও একটা জিনিস দেখেছি। সোলেমানের চোখে মুখে লাজুকতা। সুফিয়ান তার দিকে ঘুরে তাকালো, চোখের ভাষায় হুঙ্কার। সুলেমান মাথা নত করে ফেলল। সুফিয়ান চোখ সতেজ করে বলল, আমায় আর ফারদিনাকে দেখেছিস তাই তো? লণ্ঠন হাতে তুই লুকিয়ে লুকিয়ে অনুসরণ করেছিলিস আমাদের। আমি বিষয়টি লক্ষ্য করেছি। আপনি এত কিছু কিভাবে লক্ষ্য করেন? আমার চোখ চারটে। কয়টা? জি জি, চারটে। আপনাকে আর ওই জমিদারের মেরে সুন্দর মানাইছে, বলেই দাঁত বের করে হেসে উঠল। মানাইছে না, মানিয়েছে হবে। মাঝে মধ্যে গুলিয়ে ফেলিস, শুদ্ধ ভাষা ব্যবহার করবি। কৃষকদের উচিত শুদ্ধ ভাষা ব্যবহার করা। অন্যের খাবারের ব্যবস্থা আমরা করি, আমাদের মূল্য বেশি কি না? বেশি। হালাল টাকায় বরকত বেশি। তোর বউ অসুস্থ ছিল, গুরুতর রোগ হয়েছিল। চুরির টাকা দিয়ে চিকিৎসা করিয়েছিস, ভালো হয়নি। চুরি করা ছেড়ে দিয়েছিস পর তোর বউ এখন সুস্থ। এটাই হচ্ছে হালাল আয়, বুঝেছিস? সোলেমানের হৃদয় ভেদ করলো কথাগুলো। হালাল টাকায় বরকত আছে। কদিন হয় বিষয়টি বুঝতে পেরেছে। এতদিন চুরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। ঘরে ভালো ভালো খাবার এসেছে, কিন্তু হজম হয়নি। মানসিক শান্তি ছিল না। আজকাল সোলেমান শান্তি পাচ্ছে একটু। বিনয়ের সাথে বলল, আল্লাহ আপনার ভালো করুক। আমাদের চাইলে আপনি কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তা না করে সঠিক পথে আনতে চাইছেন। নিশ্চয়ই আল্লাহ আপনার ভালো করবে। ওর চোখে জল আসলো, পাপড়ি ভেজেনি, মনে অবধি এসেই আটকে গেল। সুফিয়ান বলল, কখনো যদি তোদের ছেড়ে চলে যাই, আমার উপদেশগুলো ভুলে যাস না, এতেই আমার ভালো হবে। ঘাট থেকে খাতা কলম নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটলো সুফিয়ান, পাশে সোলেমান। কৌতূহল নিয়ে বলল, আপনি সারাদিন কি লিখেন? আমার দাদা লিখতে পছন্দ করতেন।
না বলা কথাগুলো উনি লিখে রাখতেন, সুন্দর মুহূর্তগুলো লিখে রাখতেন, এবং কি কারো উপর অভিমান রাগ হলেও লিখতেন। আমি দেখিনি, শুনেছি। আমিও তার মতো সব কিছুই লিখে রাখি। ঘরের সামনে সুফিয়ানের অশ্ব রেশাধ্বনি তুলল। সুফিয়ান কাছে এগোয়, হাত বুলিয়ে দিল গায়ে। অশ্বটির গায়ের রং লালচে বাদামি। সুফিয়ান আদর করে নাম দিল রাঙা। বলল, আজ থেকে তোর নাম রাঙা। অশ্বটি পুনরায় রেশাধ্বনি তুলল। আনন্দ পেয়েছে। রাঙা মাথা নুইয়ে দিল। ভীষণ আদর দরকার। সুফিয়ান সকাল থেকে একবারও ওর কাছে আসেনি। সুলেমান বলল, রাঙা। দুপুর গড়িয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছে। কুয়াশার চাদর দিয়ে ঢেকে ফেলল গ্রামকে। বদ্রু হাবলু খেতে এখনো কাজ করছে। সুফিয়ান দুহাত পেছনে রেখে ধীর পায়ে ক্ষেতের আইলে হাঁটছে। কাদার গন্ধ আসছে, ভারী টকটকে নোনা ধরা গন্ধ। সুফিয়ান গলা উঁচিয়ে বদ্রু হাবলুকে লক্ষ্য করে বলল, আজ আর করতে হবে না, চলে যা। ওরা ক্ষেত থেকে উঠে চলে যায়। সুলেমান সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি ওদের ছাড় দিলেন কেন? ভোরবেলা থেকে ওরা কাজ করছে। আপনার মনে অনেক মায়া। সুফিয়ান একরাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মায়া অত্যন্ত খারাপ জিনিস। মায়া মানুষকে ছায়ার মতো জড়িয়ে ধরে। সুলেমান তার রেশ টেনে কিছু বলতে চাইল, পারল না। ফারদিনা ও ঝিলমিল আসছে তাদের দিকে। সুফিয়ান দেখেনি। সুলেমান বলল, আপনার ছায়া ওই যে চলে আসছে। হাতের ইশারায় দেখিয়ে দিল। ফারদিনার পরনে খয়েরি রঙের শাড়ি, আর চুলগুলো ছেড়ে দিয়েছে। শীতের পোশাক নেই। ঝিলমিল হাঁটছে আর খাটছে। সুফিয়ান বিরক্তিকর ভাব নিল। খুশি হয়েছে বুঝতে দিলেই সর্বনাশ। ফারদিনা সুফিয়ানের সম্মুখে অগ্রসর হয়ে বলল, গতকাল থেকে তোমার সাথে দেখা হয়নি। তুমি গোলাপ চারা দেখতেও আসনি। কেন আসনি? নতুন কেউ আমার জায়গাটা নিয়েছে বুঝি? সে নিশ্চয় মেহের। আমি জানি ওই হবে। আমি তো ওর মতো কোমর দুলিয়ে নাচতে পারি না, তাই না? সুফিয়ান ঠোঁট উল্টিয়ে সশব্দে হেসে ফেলল। ফারদিনা তার হাসিতে হা হয়েই রইল। হাসির মাঝেও খুঁত থাকে। হয় হাসলে নাক ছড়িয়ে যায়, মুখ বিশাল বড় হয়ে যায়, নয়তো হাসির শব্দ শুনতে ভালো লাগে না। তার হাসি নিখুঁত। মুগ্ধতার সাথে দেখল। সুফিয়ান থেমে গেল। ফারদিনার সাথে গতকাল থেকে দেখা না হওয়াতে বিরক্তই হয়েছে। সত্যটা বলা যাবে না, মিথ্যা বলা পাপ। এমন কিছু বলতে হবে যাতে মিথ্যে না বলতে হয়। একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? ফারদিনা আঙ্গুল নাচিয়ে নাচিয়ে বলল, যেটাই বলো মিথ্যে বলবে না। আগে আমার প্রশ্নের উত্তর দাও। দিনের বেলায় বাইরে বের হয়েছ কেন? কেউ দেখে ফেললে বিপদ। আব্বা ভাইয়েরা একটা সালিশে গেছেন। ফুপু ঘরে আছেন। উনি দেখলে আর কি, আমার সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না। সুলেমান পেছন থেকেই বলল, ঘরে থাকতে ভালো লাগে না নাকি আমাগো সুফিয়ানকে সারা ভালো লাগে না? বলেই দাঁত বের করে হি হি করে হেঁটে উঠল। ওর রেশ টেনে ঝিলমিলও হাসল। সুফিয়ান গরম চোখে সুলেমানকে দেখল। সুলেমান চুপ হয়ে গেল। সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল, সারাদিন পাখির মতো ফরফর করো। তোমার ফরফরানি আমাকে বেশ বিরক্ত করে। শিগগিরই আর তোমাকে আমি বিরক্ত করব না, দেখো। সুফিয়ান থাপ্পড় দেওয়ার ভান করে বলল, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। মারবে আমাকে? মারতেও পারি। সুফিয়ান রেগে গেল। চোখ দুটো লাল হয়ে গেল। বলল, আমার সামনে এই ধরনের কথা আবার বললে মেরেই ফেলবো। ফারদিনা নাটকীয় ভঙ্গিতেই বলল, তোমার হাতেই মরতে চাই বাসুওয়ালা। তোমার লাজ শরম নেই? তুমি লজ্জা কেড়ে নিয়েছ, বেয়াদ্দব মেয়ে। ফারদিনা হাসল। সুফিয়ান বিরক্ত হলো না। খুব করে চেষ্টা করছে বিরক্তকর রূপটা ধরে রাখতে। হচ্ছে না। নিমিষেই নরম হয়ে যাচ্ছে কণ্ঠস্বর। হাসছো কেন বেহায়া মেয়ে? তুমি জানো, কাল আব্বাও আমাকে বেয়াদব বলেছে। আজ তুমিও বলছো। দুজনেই আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষের মুখে বকাঝকা শুনতেও ভালো লাগে। এই মেয়ে শোনো, আমি তোমার কোনো প্রিয় মানুষ টানুষ নই।
না, বিরক্তকর অভিনয় হচ্ছে না, একদমই হচ্ছে না। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সিগারেট দরকার। সিগারেট ধরালো। ফারদিনা বলল, আজ আর তোমাকে সিগারেট খেতে দেব না। বলেই সিগারেটটা টান দিয়ে নিয়ে দৌড়ে ক্ষেত ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। সোলেমান ঝিলমিল হা হয়ে তাকিয়ে রইল। ঝিলমিল বলল, এ কি, তুমি দৌড়ে ওর পেছনে গেলে না কেন? আমি তো ভাবছি তুমি ওর পেছনে দৌড়াইয়া ওরে ধরবা। সুফিয়ান ঠোঁট কামড়ে বলল, আমি তোর ভাবনায় চলি না। আর এই মেয়েটা আমায় অযথা জ্বালাচ্ছে। চল আমরা যাই, ও অপেক্ষা করতে করতে চলে আসবে, বোকা মেয়ে। ঝিলমিল বলল, সত্যি তোমার ওর লজ্ঞা টান নাই? না, সত্যিই নাই। আমি মিথ্যা বলি না। 3 সত্যি কও তো। 1 সত্যি, 2 সত্যি। সুফিয়ান থেমে গেল। 3 সত্যি বলার আগে জঙ্গল থেকে ফারদিনার তীর্যক কণ্ঠ ভেসে আসে। সুফিয়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল। ফারদিনাকে জঙ্গলে দেখা গেল না। সন্ধ্যার আধার ছুঁয়ে গেছে জঙ্গল। সুফিয়ান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকল, ফারদিনা। অস্থির চোখে এদিক ওদিক তাকালো। ফারদিনা একটা গাছের আড়ালে বসে আছে। সুফিয়ানের সিগারেটটা দেখছে। সুফিয়ান ক্ষেপে গেল। রাগে মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। ফারদিনার কাছে হাঁটু আধভাজ করে বসে বলল, তুমি চরম বেয়াদব মেয়ে, শোধরাবে না তাই না? 3 দিন জ্বালাচ্ছ না, একদিন আমি তোমার এই ফরফরানি একেবারে বন্ধ করে দেব। সুফিয়ানের কথা গায়ে লাগলো না। সে হাসলো, তবে নিঃশব্দে। সুফিয়ান রাগ ধরে রাখতে পারল না। বলল, আমার মা মৃত্যুর আগে একটা কথা বলেছিল, চঞ্চল মেয়েদের কপালে সৃষ্টিকর্তা ধৈর্যশীল পুরুষ দেন। আমার মা চঞ্চল ছিলেন। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি রাগের জন্যই আমাকে মেরে ফেলবে। ধরবো কামে। মেয়েরা হচ্ছে ফুলের মতো, তাদের আস্তে ধীরে ধরতে হয়, তাদের সাথে কোমল আচরণ করতে হয়, বুঝেছ? বুঝেছি। আমাকে এখনই যেতে হবে, আমি যাই। আজ রাতে আর তোমার সাথে কথা হবে না, বলে ফারদিনা ছুটে চলে গেল। সুফিয়ান পেছন থেকে বলল, রাতে অপেক্ষা করব। সোলেমান ও সুফিয়ান তালুকদার বাড়ির পূব দিকের রাস্তায় হাঁটছে। পূব দিকের রাস্তা থেকে ফারদিনার দোতলার ঘরটা দেখা যায়। প্রতিদিন আলো জ্বলে। লণ্ঠন মোমবাতির আলোয় সোনালি রংটা দেখা যেত। আজ দেখা যাচ্ছে না। ঘরটা অন্ধকার। সুফিয়ানের মনটা বিষিয়ে উঠল। উদাসীন লাগছে নিজেকে। সন্ধ্যায় ফারদিনা ছুটে গিয়েছে। গতকাল রাতে তাকে বিরক্ত করেনি, আজ রাতেও আসেনি। হঠাৎ তার কি হলো? হাঁটতে হাঁটতে সুফিয়ান সিগারেট টানছে। সোলেমান সুফিয়ানের ভাবমূর্তি দেখে বুঝতে পারল আজ ফারদিনা আসেনি। ঘর অন্ধকার। তার মন খারাপ। সুফিয়ানের ভাবনা ভাঙানোর জন্য ভিন্ন প্রসঙ্গ তুলল। মজিদ মিয়ার খবর পেয়েছেন? ও নাকি মরা মেয়েকে আবার মারছে। অদ্ভুত লোক। সুফিয়ান নতস্বরে বলল, আতপাগল, বাদ দে তার কথা। সুফিয়ানের কণ্ঠ ক্লান্ত। সোলেমান প্রসঙ্গ পাল্টালো। গলায় কাশি দিয়ে বলল, আজ তালুকদার সাহেবের মেয়ে আইল না কেন? আমিও ভাবতাছি। আপনার মন উতালা, ভালোবাসেন তারে? সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে মোহময় কণ্ঠে বলল, আমার অন্ধকার জীবনে ফারদিনা আলো নিয়ে এসেছিল। ভালোবাসা আমাকে বন্দি করেছে, আর সেই বন্দিশালার চাবিকাঠি ফারদিনার কাছে। নদীর তীরে সুফিয়ান ও সোলেমান বসে আছে। মন তার ভারী, চোখে কুয়াশা, জলে ঝাপ ঝাপসা আধো আধারি। মাঝিরা জাল ফেলেছে ঢেউয়ের বুকে। নৌকোয় লণ্ঠন জ্বলছে। প্রকৃতি একদম নিস্তব্ধ, যেন বুকের ভেতর ধুক ধুক শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে। 3টে নৌকোয় 3 জন মাঝি। একজন অন্যজনকে বলছে, ও মাঝি, গান ধরো, নীরব রাইত ভাঙা দাও। সে মসৃণ কণ্ঠে গান ধরল, হাওয়া বলো কই নিয়া যাও, আমার প্রাণের তরি ভাসাও। প্রেম যদি হয় নদীর ঢেউ, তবু কেন সে তীরে আসাও। চাঁদনি রাতে মন উদাস, তুমি নাই তবু আকাশ ভাস। জীবনটাও ভেসে চলে তোমার স্মৃতির আশেপাশে। হাওয়া বলো কই নিয়া যাও, আমার প্রাণের তরি ভাসাও। সুফিয়ান নিষ্প্রাণ চেহারা নিয়ে বসে আছে। তার বুকের ভেতর নদীর মতোই ঢেউ উঠছে। মাঝের গানের সুরে যেন তার নিজের কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জলের গভীরে।
পরপর কয়েকটি সিগারেট ধরিয়েছিল, একটা দুটো টান দিয়ে ফেলে দিয়েছে। সিগারেট শেষ। সুলেমান ওর পকেট থেকে সিগারেট বের করে দিল, ইশারায় বোঝালো সিগারেট চাই না। পেছন থেকে পায়ের আওয়াজ আসছে। কাদের উপর থেকে সুফিয়ান ঘুরে তাকালো। লণ্ঠন হাতে ফর্সা কেউ এগিয়ে আসছে। কাছে আসতে স্পষ্ট হলো মুখটি। আজমাত নুরবেক। সে এসে দাঁড়ায় সুফিয়ানের পেছনে। সুফিয়ানের রাগ উঠল। ফারদিনার সাথে সারা দিন কথা বলার চেষ্টা করে, অতিথি বলে ফারদিনাও সঙ্গ দেয়। সুফিয়ানের মোটেও ভালো লাগে না। চরম অন্যায় এটা ওর। রাগে শরীর জ্বলে উঠল। সুফিয়ানের পাশে বসলো আজমাত। দুজনের মাঝখানে সুফিয়ান, ডানে আজমাত, বামে সুলেমান। আজমাত আগ বাড়িয়ে বলল, তুমি নিশ্চয়ই সুফিয়ান। তোমার কথা ফারদিনা অনেক বলেছে। সেদিন তোমাকে বীজ রোপণ করতে রেখেছিলাম। আমি জানি ও সবার কাছেই আমার কথা বলে। সুফিয়ান অকারণেই বিরক্ত হলো, রাগ হলো। এখানে রাগ করার মতো কি বলেছে? আমি তোমাকে চিনি, তোমার কথা ফারদিনা সবসময় বলে, সাধারণ ব্যাপার। সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আজমাত বলল, রশি টানবে না, এসব পছন্দ করি না। তুমি কোন দেশ থেকে যেন এসেছো? রাশিয়া, তুর্কিস্তান। আমি কিরগিজ শহরে থাকি। আমার ছোট্টবেলা থেকেই ঘোরাঘুরি পছন্দ, তাই ওখানেও চলে আসলাম। এখানে না আসলে ফারদিনাকে পেতাম না। কত সহজ সরল সুন্দরী নারী। সুফিয়ান দাঁতে দাঁত চেপে ধরল, বিড়বিড় করে বলল, শালা, ইচ্ছে করছে তোকে নদীতে ডুবিয়ে মারি। কিছু বললে? না, বলছিলাম তুমি সাঁতার কাটতে জানো? হ্যাঁ। তাহলে তোমাকে আর ডুবতে হবে না। মানে? সুলেমান ঠোঁট চেপে হাসল। আজমাত নদীর দিকে দেখল। কিছু নৌকো ও মাঝি দেখা গেল। এরা কি করছে সে বুঝতে পারল না। জিজ্ঞাসা করলো, ওনারা কি করছে? সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলে হতাশা ভঙ্গিতে বলল, নদীতে জেলেরা মাছ ধরছে, মানে জাল ফেলছে। ওটা এমন জাল যা দিয়ে তোমাকেও পেঁচিয়ে রাখা যাবে, আর কিছুতেই ছুটতে পারবে না। আজমাত হাসলো, আনন্দ পেয়েছে তার কথায়। সুফিয়ান রাগ প্রকাশ করেছে। গাধা রাশিয়ান বুঝতেই পারল না। সুলেমান সুফিয়ানকে ফিসফিস করে বলল, মনে হয় লোকটা আধা পাগল। পুরোটাই পাগল। আপনার নিশ্চয়ই হিংসে হচ্ছে, আমি বুঝি। নিজের ভালোবাসার মানুষটির নাম অন্য কোনো পুরুষের মুখে শুনতে ভালো লাগে না, সে যদি বাবা অথবা ভাই না হয়। সুফিয়ান ঘাসের উপর শুয়ে পড়ল। তাকে উদ্বিগ্ন দেখে আজমত বলল, তুমি কোনো কারণে চিন্তিত? তুমি জেনে কি করবে? যদি তোমার মনে হয় আমি সাহায্য করতে পারবো, তবে বলতে পারো। পারবে না বলে দেখো। সুফিয়ান নীরব, মাথার নিচে হাত রেখে আকাশের দিকেই তাকিয়ে রইল। সুলেমান চলে যায়। ওর দায়িত্ব পালনের সময় চলে এসেছে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গ্রাম টহল দেওয়ার জন্য বের হবে। রাত ঠিক 10টার কাছাকাছি। হঠাৎ চাঁদের আলো তলিয়ে গেছে মেঘের আড়ালে। খণ্ডে খণ্ডে মেঘ উড়ে যাচ্ছে। মেঘ উড়ে যাওয়া শেষেই চাঁদের আলো নেমে আসলো। আজমাত নস্যি টানছে। সুফিয়ান জিজ্ঞাসা করল, আজ তুমি এখানে কেন? ফারদিনার সাথে আড্ডা দিলে না? একা একা ভালো লাগছিল না, তোমাকে ডেকেছি এদিকে আসতে, তাই আমিও এসেছি। দুটো প্রশ্ন করেছি, একটার উত্তর পেয়েছি। সুফিয়ানের প্রশ্ন সোজাসাপটা। আজমাত নস্যি রেখে বলল, ফারদিনাকে সন্ধ্যার পর থেকে দেখিনি। সুফিয়ান শঙ্কিত হয়ে উঠে বসে। দেখনি মানে? রশিদ চাচা, আদি, ব্রায়ান তারা কোথায়? তোমার রশিদ চাচা ঘরেই আছেন, তার ভাই কোথায় জানি না। ফারদিনাকেও কোথাও পাইনি বলেই বাইরে বের হয়েছি। সুফিয়ান কিছুটা চিন্তিত হলো। এরপর লম্বা একটা শ্বাসের সাথে সমস্ত চিন্তা ভাবনা দূর করল। বলল, রশিদ চাচা যখন ঠান্ডা মাথায় ঘরে আছেন, এর মানে ওরা হয়তো কোনো কাজ করছে। আজমাত সুফিয়ানের রেস্টে নেই বলল, এটাই হবে। আচ্ছা, তোমার আরো সম্পর্কটা কি? বন্ধুত্ব? সুফিয়ান কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি এতদিন সেটাই ভেবেছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম সম্পর্কটা শুধু বন্ধুত্বের নয়, এর চেয়েও গভীরে চলে গেছে।
আজ বিকেলে যখন ও জঙ্গলে বসে চিৎকার করলো, তখন বুঝতে পারলাম আমি ওর আর্তনাদ সহ্য করতে পারবো না। আজ সন্ধ্যার পর থেকে যখন ওর দেখা মিলল না, আমি চিন্তিত হলাম। এর মানে আমি ওকে ভালোবাসি। দুনিয়ার প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যে ভালোবাসা রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ জীব ভালোবাসাকে সুন্দর রূপ দিয়েছে। আজমাত থেমে কিছু বলতে চাইল। সুফিয়ান বাকি কথা কেড়ে নিয়ে বলল, ভালোবাসাকে সবচেয়ে খারাপ এবং নিষ্ঠুরভাবে পূর্ণ করে দেয় সেই মানুষই। এটাই বলতে চাইছো তো? আজমাত শব্দ ব্যতীত হেসে মাথা ওড়ালো। হ্যাঁ, আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। ভালোবাসায় ধোঁকা আর কষ্ট ছাড়া কিছুই নেই। সুফিয়ান বলল, ভালোবাসা আমাদের পূর্ণ করে, ভালোবাসাই আমাদের শূন্য করে। আমি ফারদিনাকে ভালোবাসি, তবে এখনো মুখ ফুটে বলিনি আমি তোমাকে ভালোবাসি। আজমাত উৎফুল্ল হয়ে বলল, এর মানে প্রেম নিবেদন? তুমি ওকে এখনো প্রেম নিবেদন করনি? না। কবে করবে? আমার গোলাপ গাছে পরবর্তী যেদিন গোলাপ ফুটবে সেদিন। সময়টা কবে? অল্প কিছুদিন। ছোট গোলাপের পাপড়ি ঝরে যায়। ঝরে যাওয়ার আগেই আমি ওকে বলে দেব। দ্রুত করো, আমি আবার ফিরে যাব রাশিয়ায়। তুমি জানো, রাশিয়া থেকে তোমাদের এখানে আসতে আমার 1.5 মাস সময় লেগেছে। আমার দীর্ঘ ভ্রমণ ভালোই লাগে। তুমি ফিরে যাওয়ার আগেই আমি ওকে প্রেম নিবেদন করব। আজমাত আশেপাশে তাকিয়ে বিস্ময় বলল, ফারদিনার বাবা ভাইয়েরা কি তোমাদের সম্পর্কে? দ্বিধাবোধ করলো আজমাত। সুফিয়ান বলল, কপালে লিখন। যদি আমার ভাগ্যে তার নাম লেখা থাকে তবে অবশ্যই ওকে পাবো, নয়তো 1000 চেষ্টা করেও পাবো না। তুমি ভীষণ বুদ্ধিমান। তোমার বুদ্ধি দিয়ে একদিন ভালো কিছু করতে পারবে। তোমার চোরদের কি খবর? এখন পর্যন্ত আমার কথা মতোই কাজ করছে। ওরা পরিবর্তন হবে। ছাড়া অন্যের হক ছিনিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, ওরা কি কখনো পরিবর্তন হবে? আমার মনে হয় না ওরা পরিবর্তন হবে। সুফিয়ান আত্মবিশ্বাসের সাথেই বলল, আমি যদি এখন মরেও যাই, মৃত্যুর শেষ মুহূর্তেও বলতে পারবো ওরা ঠিক পরিবর্তন হবে। আমার উপদেশও মনে রাখবে। আজমত প্রসঙ্গ পাল্টে বলল, তোমার বাবা মা কোথায়? সুফিয়ান সময় নিয়ে বলল, বেঁচে নেই। কিভাবে মারা গেল? সেসব বলে লাভ কি? সেসব নিয়ে কথা না বলাই ভালো। ফোন নেই? না বোধক মাথা আওড়ালো। মুখটা শুকিয়ে গেল সুফিয়ানের, ঘাস টেনে টেনে ছিঁড়ছে। আজমাতের ভাবমূর্তি দেখে বলল, তোমাকে দেখে কখনো মনে হয় তুমি ভীষণ খুশি, কখনো মনে হয় তোমার ভেতরে ছাপা কষ্ট লুকিয়ে আছে। আমি ঠিক বললাম তো? না, তুমি দু চোখে দুরকম ভাবে আমাকে দেখেছো। আমি সবসময় সুখী এবং খুশি। আমি আজীবের থেকে জানতে পেরেছি, বাঙালিদের মধ্যে কেউ কষ্ট পেলে নিজের তীরে বসে থাকে। তুমি বসে আছো কেন? ফারদিনা আজ বিরক্ত করছে না। ও বিরক্ত করলে বিরক্ত হই না, অথচ বিরক্ত করছে না বলে বিরক্তি হচ্ছে। এই অনুভূতিকে কি বলে? আগ্রহ নিয়ে জানতে চাইল আজমান। প্রেমের পার্শ্ব প্রতিক্রিয়া। প্রেমে পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা। একবার পড়ে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবেই, বলেই হাসল সুফিয়ান। আজমাতও আওয়াজ করে হাসল। সুফিয়ান তার হাসি দেখে বলল, বিনোদন পেয়েছো তাই না? তোমাকে আনন্দ দেওয়ার জন্যই বলেছি। আজমাত হাসি থামিয়ে বলল, তুমি খুব মজার মানুষ। তোমাকে ফারদিনা ফেলে সে ভীষণ আনন্দে থাকবে। সময় গড়াচ্ছে। দুজন উদ্দেশ্যহীন পথে গন্তব্যহীন হাঁটছে। তালুকদার বাড়ির পূব দিক ছেড়ে যাচ্ছে সুফিয়ান। চোখ তুলে কয়েকবার ফারদিনার ঘরটিকে দেখছে। অন্ধকার ঘর। ঠিক আছে তো ফারদিনা? সুফিয়ান চিন্তা করতে চাইছে না, অথচ ভেতরে প্রবল চাপ ব্যথা হচ্ছে। উদ্দেশ্যহীন পথে হাঁটার ইচ্ছে নেই তার। আজমতকে নিয়ে তালুকদার বাড়ির ভেতরে প্রবেশ করে। পরিবেশ শান্ত, এতটা শান্ত আগে কখনোই ছিল না। আশেপাশে কিছু অনুচারীগণ বসে বসে গল্প গুজব করছে। অশ্বরা রেশার ধ্বনি তুলছে। পশু প্রাণীরা যা টের পায় মানুষ তা পায় না।
মানুষ শুধু পশুর চিৎকার শুনতে পায়। আজমত বলল, তুমি ভিতরে যাও, আমি পরে আসছি। সুফিয়ান ঘরের ভেতর প্রবেশ করলো। ভেতরে অনুচারী দাসী কাউকেই দেখা গেল না। রশিদ তালুকদার বসে আছে বৈঠকখানায়, কুদ্দুস তার পাশেই দাঁড়ানো। সুফিয়ান গলায় কাশি দিয়ে রশিদের দৃষ্টি আকর্ষণ করল। উনি বলল, সুফিয়ান যে, আয় বস। সুফিয়ান বসে চারদিকে দেখল। কি ব্যাপার, এই রাতে তুমি? কিছু দরকার, না অভিযোগ নিয়ে এসেছিস? সুফিয়ানের উদ্দেশ্য ফারদিনা। সে কোথায়? ঘর অন্ধকার কেন? এসব বলা যাবে না, আজ মিথ্যা বলতে হবে। শুক্রবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাত এখনো 12টা ছুঁয়ে যায়নি। রাত এখন পর্যন্ত শুক্রবারেই আটকে আছে। সুফিয়ানের দ্বিধাবোধ হলো। রশিদ তাকে চুপচাপ দেখে বলল, এ কি, চুপ করে আছিস কেন? টাকা পয়সা দরকার? জমি দরকার? তুই তো আমাদের গ্রামে পুণ্য নিয়ে এসেছিলিস। তুই মানেই বরকত। যে জমিতে হাত দিস ফসল ফলে যায়। বলেই হো হো শব্দে হেসে উঠল। সুফিয়ান বলল, হ্যাঁ, জমির বিষয়ে কথা বলতে আসছিলাম। আমি 4 জনকে জমিতে চাষ করে আয় করার উপায় তৈরি করে দিয়েছি। ওরাই আমার জমিতে চাষ করছে। আমার কাজটা ওরাই করে দিচ্ছে। আমি বেকার ঘুরছি, তাই ভাবছিলাম আপনার থেকে আরো কিছু জমি বরাদ্দ নিয়ে চাষ করি। রশিদ টান চোখে সুফিয়ানকে দেখল। সুফিয়ানের দৃষ্টি অস্থির। রশিদ একরকম প্রশ্রয়ে হাসি দিল। বলল, তোর মতো কর্মঠ ছেলেই দরকার প্রতিটি ঘরে ঘরে। তুই আগামীকাল থেকে আমার পশ্চিমের খালি জমিটাতে চাষ করবি। সুফিয়ান নীরব দর্শকের মতো রশিদের আড়ালে এদিক ওদিক দেখছে। রশিদ কুদ্দুসকে লক্ষ্য করে বলল, অতিথি এসেছে, চা নিয়ে আয়। এটাও কি বলে দিতে হবে হতচ্ছাড়া? কুদ্দুস মাথা নিচু করে চলে গেল। সুফিয়ান আরো কিছুক্ষণ থাকার সুযোগ পেল। যতক্ষণ না চা আসছে, পান করা হচ্ছে, ততক্ষণে ফারদিনার জন্য অপেক্ষা করা যাবে। চা খেলে ঘুম হবে না। আজ ঘুম এমনিতেও আসবে না। চা খেলে দোষের কিছুই হবে না। জেবুন্নেছা পানার থালা নিয়ে বৈঠকখানায় উপস্থিত হলো। সুফিয়ানকে দেখেই জেবুন্নেছার মুখ শক্ত হয়ে গেল। ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের রেখা। চোখে এক ফোঁটা উষ্ণতাও নেই, যেন সে মানুষ নয়, কেবল বাতাসের কোনো অবাঞ্ছিত ছায়া। সুফিয়ান জবুন্নেছাকে সালাম দিল। জবুন্নেছা ঠোঁট কেচে হালকা হাসি নিয়ে বলল, তুমি নিশ্চয় ফারদিনার খোঁজ করতে এসেছো? রশিদ কৌতূহল নিয়ে বলল, ওর খোঁজে আসবে কেন? জবুন্নেছার মুখ থেকে বেরিয়ে গেছে, ফারদিনার কথা বলতে চায়নি, আদিবের কথা বলতে চেয়েছে। হেসে উড়িয়ে দিয়ে বলল, আদিবের কথা বলছিলাম। ওরা তো ভালো বন্ধু। আদিবের সাথে একজন রাখালের বন্ধুত্ব মানে কি করে সম্ভব? কোথায় ও, কোথায় তুমি? তার উপর শুনেছি একটা অশ্ব কিনেছ। চুরি টুরি করছো না তো? বলেই পান মুখে দিল। সুফিয়ান রেগে গেল। সে বয়সে বড় না হলে এতক্ষণে তির্যক কণ্ঠে জবাব দিত। নিজেকে সামলানোর চেষ্টা করলো, হলো না, ব্যর্থ হলো। উচ্চস্বরে জবাব দিয়েই দিল। বলল, আমি হালাল টাকা আয় করি, অন্যের হক ছিনিয়ে নেই না। আদিব আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল, আমি না। ধনী গরিব জাত বেজাত এসব দেখে কখনো বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনোটাই হয় না। তুমি বলতে চাইছো আমরা অন্যের হক ছিনিয়ে খাই? সুফিয়ান বসা ছেড়ে দাঁড়িয়ে বলল, যে যেমনটি করে সে অন্যকে নিয়েও তেমনটি ভাবে। আপনারা বোধহয় চুরি আয় করেন, তাই বললেন, আমি না। থেমে রশিদের দিকে তাকিয়ে বলল, চাচা আজ চলি, মাথাটা রাগে ধরে আছে, আগামীকাল আসবো। বলেই বিক্ষুব্ধ হয়ে ঘর থেকে চলে গেল। রশিদ কোনো জবাব দিল না, হা হয়ে তাকিয়ে রইল। জবুন্নেছা বলল, ও আমাকে অপমান করে চলে গেল আর তুই চুপচাপ শুনলি? তোর বোনের অপমান সহ্য করলি? রশিদ কঠিন গলায় বলল, পাপের বেটা সুফিয়ান, কি হিম্মত ওর! জমিদারের বোনকে তার সামনেই কথা শুনিয়ে গেল। কি সাহস ওর! সারা দেশ খুঁজলেও ওর মতো ছেলে পাওয়া যাবে না। বলেই গর্বের সাথে হেসে উঠল। ভাই, তুই বদলে গেছিস। আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল আর তুই হাসছিস? তুই ওর আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলবি আরও চুপচাপ থাকবে? আমরা অন্যকে 4টে কথা শোনাতে পারবো, আর সে জবাবে 2টো শোনালেই দোষ?
রশিদ থেমে গেলেন, হাত বাড়িয়ে পান মুখে দিল। বিচিত্র গলায় বলল, আমি ওর জবাবের উপর প্রতিক্রিয়া করলে হয়তো থেমে যেত, কিন্তু তুই কি জানিস কেউ রেগে গেলে তার রাগটা বহিঃপ্রকাশ করতে দিতে হয়, এতে তার মনের ভেতরের অস্থিরতা দূর হয়। সুফিয়ানের ভীষণ তেজ। তার মুখে প্রশংসা যৌবন্নেছার মোটেও ভালো লাগলো না। মুখ ভেঙচে দিল, বলল, তোর জ্ঞান নিয়ে তুই থাক, আমাকে জ্ঞান দিবি না। রাগ করলে শরীর খারাপ হয়, এত রাগ ভালো না, বলে পিকদানিতে পিক ফেলল রশিদ। যৌবন্নেছা খিটখিটে মেজাজে বলল, ওই রাখালের শরীরের জন্য ভালো ছিল? রশিদ এবার একটু হাসল। ঠোঁট দুটো লাল হয়ে গেছে, পানের রসে মুখ ভরে আছে। পুরুষ রাগলে হয় বাদশা, জানিস তো? জানি না, জানতেও চাই না, অপমান আমার সহ্য হয় না, এর শোধ আমি নেবই, বলেই ক্রোধের আগুনে উপরে চলে গেল। রশিদ আওয়াজ করেই হাসল। কুদ্দুস চা নিয়ে আসলো। সুফিয়ান নেই। জিজ্ঞাসা করলো, সুফিয়ান দাদা চা না খেয়ে চলে গেছে? আমার কষ্টটাই বেফলে গেছে। চাটা আমাকে দে, আর যা দেখে আয় খামারের সব গরু ছাগল ঠিকঠাক আছে কিনা। কুদ্দুস মাথা নিচু করে সম্মতি জানিয়ে চলে যায়। রাত ঠিক 1টার কাছাকাছি। রাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় খাচ্ছে। বালতি ভরে জল রেখেছে। খড় খাওয়া শেষে জল খেলো। ওদের চোখে ঘুম নেই, সব মিলিয়ে 2-3 ঘন্টা ঘুমোয়। ছাদের আলো আজ অদ্ভুত নির্জন। সুফিয়ান মাঠের উঠোনে বসে আছে। তার সামনে তার প্রিয় অশ্ব রাঙা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখ তুলে একবার রাঙার দিকে তাকালো। রাঙার চোখে যেন কেমন এক ক্লান্ত দৃষ্টি, ঠিক তার মতো। হাতে কলম, কাগজে অর্ধেক লেখা বাক্যগুলো ছড়িয়ে আছে। কিছু গল্প, কিছু স্মৃতি, কিছু না বলা কথা। আজ রাতে ফারদিনা আসেনি। প্রতিদিনের মতো আজও সে চাঁদের আলোয় দেখা দিবে বলেই ভেবেছিল, কিন্তু পথ ছিল ফাঁকা। বাতাসে কেবল পলাশ পাতার মৃদু নড়াচড়া ছিল। সুফিয়ান লিখছিল, আজ সারা দিন কেমন কেটেছে, কিন্তু শব্দগুলো যেন তার হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে। কলম কাগজে লাগে, আবার থেমে যায়। লেখা এক পর্যায়ে বন্ধ করল। রাঙা হালকা করে রেশা দেয়, যেন বলে, আর লিখো না, মন তো আজ তোমার ফারদিনার কাছেই রয়ে গেছে। সুফিয়ান মৃদু হেসে ওঠে, কিন্তু চোখে জল টলমল করে। সে খাতা বন্ধ করে রাখে বুকের কাছে। চাঁদের আলোয় তার মুখে অদ্ভুত এক বিষণ্ণতা। আজ লেখার কালি ফুরোয়নি, মনটা যেন শুধু শুকিয়ে গেছে। আজ আর ঘুম আসবে না। উঠোনে পায়চারি করতে করতে এক পর্যায়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে তালুকদার বাড়ির পূব দিকে এগিয়ে গেল। পথের 2 ধারে ধানের ক্ষেত, বাতাসে দুলছে। একটার সাথে আরেকটা মিলে চিরচিরি শব্দ তৈরি করছে। তালুকদার বাড়ির পূব দিকে খামার। খামার ছাড়িয়ে সুফিয়ান যেতেই লণ্ঠন হাতে কুদ্দুসের সাথে দেখা হয়। কুদ্দুস বলল, আপনি এত রাতে ওইদিকে কোথায় যান? সুফিয়ান মিথ্যা বলবে না, সত্য বলবে, তবে অন্যরকম ভাবে, যাতে মিথ্যের আশ্রয় না নিতে হয়। সুফিয়ান পাল্টা প্রশ্ন করল, তোর ফারদিনা আপা কোথায়? তখন গেলাম, দেখলাম না তো। কুদ্দুস নির্বাক হয়ে চুপ থাকলো কিছুক্ষণ। এরপর বলল, আমি আজ সন্ধ্যার পর তাকে দেখিনি। আচ্ছা তুই যা। আপনি কোথায় যান? কাজ আছে, বলে সুফিয়ান হাঁটতে শুরু করলো। কারো খোঁজ নেওয়াটাও একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। সে মিথ্যা বলেনি, এটাই সত্য। পূব রাস্তার মাঝ বরাবর পথে দাঁড়িয়ে পড়ল সুফিয়ান। উদাস মনে 3-4 হাত জায়গার মধ্যে পাইচারি করছে। একটু পরপর ফারদিনার ঘরের দিকে দেখছে। ঘর অন্ধকার। সুফিয়ান সিগারেট বের করলো, কিন্তু ধরালো না। ফারদিনা বলেছিল, আমি সাথে থাকলেও তোমার মন সিগারেটের দিকেই থাকে, আমার দিকে না। আজ সে কাছে নেই, সিগারেটের দিকেও মন নেই। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সুফিয়ান। রাত বাড়ছে। মাঝরাতের রাস্তায় নিস্তব্ধতা পুরো কুয়াশার মতো ঘন। চাঁদের অর্ধেক দাগেলা আলো জমিনে ছাপ ফেলছে। ঠিক তখনই ফারদিনার ঘরের হালকা সোনালি ঝলক যেন নিঃশব্দে ফারদিনার উপস্থিতি ঘোষণা দিল। সুফিয়ান ধীরে ধীরে পূবের দিকে এগোতে লাগলো। তার পদধ্বনি নীরবতার মাঝে কেবল তার নিজের কানেই বেজে উঠল। বাতাস শীতল, আর মাঝে মাঝে শুকনো পাতা হোঁচট খেয়ে পড়ছে পথের ধারে। আকাশের তারা যেন তার অপেক্ষার সঙ্গী।
তার ঘরের জানালার আলো তাকে এক মৃদু অনুপ্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। কৌতূহলে দেখবে ফারদিনাকে। বাড়ির পেছনে পৌঁছলো সুফিয়ান। দোতলায় ফারদিনার ঘর। প্রাচীর টপকে উপরে ওঠা কষ্টকর, প্রাচীর উঁচু। এদিক ওদিক তাকিয়ে ভর দিয়ে ওঠার মতো শক্ত কিছু খুঁজল। গাছের খণ্ড পড়ে আছে, ভর দিয়ে প্রাচীরের ছুঁতে পারল। ধীরে ধীরে ফারদিনার ঘরের জানালার দিকে এগোলো। জানালা খোলা, মোমবাতি লণ্ঠনের আলো ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। কিছু দাসীরা একজনকে ঘিরে রেখেছে, কারো হাতে ধূপ, কারো হাতে শাড়ি। দাসীরা দুই দিকে সরে গেল। সুফিয়ান কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। ওদের মাঝে ফারদিনা বসে আছে, শরীর ভেজা, চুল থেকে টপ টপ করে জল পড়ছে। একজন দাসী চুল মুছিয়ে দিচ্ছে, চুল মোছা শেষে সরে যায়। আর একজন চুলে ধূপ ধোয়া দিচ্ছে। ফারদিনা মাঝরাতে গোসল কেন করেছে? শীতের সময় প্রতিদিন কেউ গোসল করে না। শীতের রাতে গোসল করা তো বোকামি মাত্র। যার মাথায় সমস্যা আছে একমাত্র সেই করবে। একজন দাসীর কণ্ঠস্বর ভেসে আসলো, কি তুমি খুশি তো?